প্রচণ্ড প্র্যাকটিক্যাল একটা সাবজেক্ট। ইকোনমিক্স পড়া জরুরি মেনলি পরীক্ষায় পাস করার জন্য তা নয়। ইকোনমিক্স আমাদের দৈনন্দিন জীবনে প্রচণ্ডভাবে কাজে লাগে। ইকোনমিক্স আমার মনে হয় যে এটা এতটাই প্র্যাকটিক্যাল একটা অ্যাপ্রোচের সাবজেক্ট যেখানেতে আমরা সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কন্টিনিউয়াসলি আলোচনা করব যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুব কানেক্টেড। এবং ইকোনমিক্সে মেনলি দুটো বিষয় নিয়ে পড়া হয়, যেটা হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাই, যার উপর ভিত্তি করে টোটাল সাবজেক্টটা দাঁড়িয়ে আছে। সেই ডিমান্ড সাপ্লাই এবং প্রাইসের ভূমিকা ডিমান্ড সাপ্লাইয়ের উপরে, এইগুলো নিয়ে মেনলি তৈরি হয় ইকোনমিক্সের থিওরি যদিও WBCS এ খুব একটা কাজে লাগে না, তবু বেসিক কনসেপ্ট জানা খুব জরুরি। পরীক্ষাতে কোয়েশ্চেন আসতেই পারে এবং টোটাল সাবজেক্টের আন্ডারস্ট্যান্ডিংয়েও এটা হেল্প করবে। তো আজকে আমরা ইকোনমিক্সের থিওরি নিয়ে আলোচনা করব, যেখানে আমরা বোঝার চেষ্টা করব যে টোটাল ইন্ডিয়ান ইকোনমি, যেটা আমাদের সিলেবাসের পার্ট, ওই সিলেবাসের মধ্যে যে ইন্ডিয়ান ইকোনমিটা আছে সেটা যে থিওরিটার ওপর বেস করে দাঁড়িয়ে আছে, সেটা ফর দ্য বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি পোর্শন আমাদের ইকোনমিক্সের কিছু থিওরি জানা জরুরি। ইকোনমিক্সে পড়া হয় টোটাল যা রিসোর্স আছে, যে রিসোর্সগুলো এক্সস্টেড হয়ে যায়, অর্থাৎ আনলিমিটেড রিসোর্স নয়, লিমিটেড যে রিসোর্সগুলো আছে সেগুলোর অ্যালোকেশন, মেনটেনেন্স এবং ম্যানেজমেন্ট, এটা ইকোনমিক্সের বিষয়বস্তু। অন দি আদার হ্যান্ড ইকোনমি নিয়ে যখন আমরা পড়াশোনা করছি তখন সেটা কোনো একটা পার্টিকুলার স্টেট অথবা পার্টিকুলার একটা স্টেটের ভিতরের কোনো একটা ইউনিটের অভ্যন্তরীণ অর্থনীতি বলা যেতে পারে। তো আমরা প্রথমে পড়ছি ইকোনমিক্স, দ্য থিওরিটিক্যাল পোর্শন অফ ইকোনমিক্স, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হলো মেনলি বেসড অন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এর ওপর ভিত্তি করে আমরা আজকে বোঝার চেষ্টা করব ডিমান্ড সাপ্লাই কিরকম ভাবে টোটাল ইকোনমিকে যে কোনো একটা কান্ট্রি শেপ আপ করে, এবং এছাড়া আমরা বোঝার চেষ্টা করব মার্কেট কিরকম ভাবে তৈরি হয়, কত ধরনের মার্কেট আছে, মার্কেটেতে ইকুইলিব্রিয়াম কিভাবে আসতে পারে, এবং আমরা বোঝার চেষ্টা করব গুডস অ্যান্ড সার্ভিস যেগুলো প্রডিউসড হচ্ছে সেগুলো সম্মিলিতভাবে যে ভ্যালু অ্যাড করছে সেটা কিরকম ভাবে একটা কান্ট্রির ইকোনমিতে কন্ট্রিবিউট করছে। তো প্রথমে আমরা বোঝার চেষ্টা করছি ইকোনমিক্সের মেন বিষয়বস্তু যেটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এই ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের কথা আমি যেটা বারবার করে বলছি সেটা বলার রিজন হচ্ছে অ্যাডাম স্মিথ, যিনি ফাদার অফ ইকোনমিক্স বলা হয় যাকে, তিনি বলেছেন যে মার্কেটে একটা ইনভিজিবল হ্যান্ড মার্কেটটাকে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে নিয়ে আসে, অর্থাৎ ডিমান্ড অ্যান্ড সাপ্লাইকে একটা পার্টিকুলার পয়েন্টে মিট করা একটা পার্টিকুলার প্রাইস লেভেলেতে। সেই ইকুইলিব্রিয়াম পয়েন্টে আসা মানে মার্কেট একটা ভালো কন্ডিশনে আছে যেখানে ডিমান্ড ইকুয়াল টু সাপ্লাই। এই টোটাল জিনিসটা ইনভিজিবল হ্যান্ড অর্থাৎ অদৃশ্য একটা হাত তৈরি করছে এই ইকুইলিব্রিয়াম কন্ডিশন, অর্থাৎ মার্কেট ইটসেলফ, মার্কেট নিজেই তৈরি করে ফেলছে এই ইকুইলিব্রিয়াম কন্ডিশন। তো আমরা প্রথমেতে দেখব ডিমান্ড জিনিসটা কি। ডিমান্ডের ডেফিনিশন যদি আমরা ভাবি, ডিমান্ডের ডেফিনিশন ইকোনমিক্সের বইগুলোতে যেগুলো থাকে সেগুলো মনে রাখার দরকার নেই, কারণ ডেফিনিশন লাগবে না পরীক্ষায়। কনসেপ্টটা বোঝার জন্য যেটা জানতে হবে সেটা হচ্ছে ডিমান্ড বা চাহিদা হচ্ছে একটা পার্টিকুলার প্রাইস লেভেলে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টের কতটা চাহিদা আছে টোটাল মার্কেটে। অর্থাৎ আমরা যদি এটাকে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে দেখি এবং বাঁ দিকে রাখি প্রাইস আর ডান দিকে নিচে রাখি ডিমান্ড, তাহলে গ্রাফটা হবে এই রকম। অর্থাৎ এই পার্টিকুলার প্রাইস পয়েন্টটাতে ডিমান্ডের পরিমাণটা ঠিক এতটা। অন দি আদার হ্যান্ড আমরা যখন দেখছি প্রাইস বেড়ে যাচ্ছে তখন ডিমান্ড কিন্তু কমছে, এইটুকু পরিমাণ ডিমান্ড। আবার যখন আমরা প্রাইস কমাচ্ছি সেই পার্টিকুলার জিনিসটার ডিমান্ড বাড়ছে। অর্থাৎ প্রাইস একটা ইম্প্যাক্ট ফেলছে ডিমান্ডের ওপরে। প্রাইস বাড়লে, প্রাইস যদি বেড়ে যায় তাহলে ডিমান্ড কিন্তু কমছে। অন দি আদার হ্যান্ড ডিমান্ড যদি প্রাইস যদি কমে যায় ডিমান্ড কিন্তু বাড়ছে। অর্থাৎ একটা ইনভার্স রিলেশনশিপ দেখতে পাচ্ছি, নেগেটিভ রিলেশনশিপ প্রাইসের সাথে ডিমান্ডের। প্রাইস যদি বাড়ে ডিমান্ড কমছে, প্রাইস যদি কমে ডিমান্ড বাড়ছে, অর্থাৎ নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে প্রাইস ডিমান্ডের উপরে। বাস্তব উদাহরণ হিসাবে আমরা নিতে পারি এরকম একটা উদাহরণ যে যখন গাড়ির দাম কমে যাচ্ছে তখন কিন্তু গাড়ির ডিমান্ড বাড়ছে। যদিও গাড়ির সাথে অ্যাসোসিয়েটেড অনেক কিছু আছে, যেমন গাড়ির সাথে সবাই আগে ফিউয়েল কনজাম্পশনের কথা ভাবে, তো সেইটার উপর ভিত্তি করে আমরা একটা আলাদা ধরনের জিনিস জানতে পারবো যেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি গুড, একটা ছাড়া অন্যটা চলবে না। তো এইখানে কমপ্লিমেন্টারি গুডগুলোর ইম্প্যাক্ট থাকে, কিন্তু আমরা যদি মোবাইল ফোনের কথা ভাবি, আমরা যদি ল্যাপটপের কথা ভাবি, সেইগুলোর প্রাইস যত বাড়বে ডিমান্ড কমবে। অন দি আদার হ্যান্ড প্রাইস যদি কমে ডিমান্ড কিন্তু বাড়বে। তো এই ধরনের একটা রিলেশনশিপ আমরা দেখতে পাচ্ছি প্রাইসের সাথে ডিমান্ডের। অন দি আদার হ্যান্ড আমরা যদি প্রাইসের সাথে সাপ্লাইয়ের রিলেশনশিপ দেখি তাহলে কার্ভটা এরকম হবে, এদিকে প্রাইস থাকছে, এদিকে কোয়ান্টিটি সাপ্লাইড থাকছে। একটা পার্টিকুলার প্রাইস পয়েন্টে সাপ্লাই যদি এতটা হয়, প্রাইস যদি আমরা বাড়াই তাহলে সাপ্লাই বেড়ে যাচ্ছে, এবং প্রাইস যদি কমাই সাপ্লাই কমে যাচ্ছে। তো এটা ইন্ডিকেট করছে যে প্রাইস যদি বাড়ে সাপ্লাই কমবে এবং প্রাইস যদি কমে সাপ্লাই বাড়বে।
অর্থাৎ প্রাইস যদি বাড়ে সাপ্লাই বাড়বে এবং প্রাইস যদি কমে সাপ্লাই কমবে। প্রাইস কমলে সাপ্লাই কমে যাচ্ছে, প্রাইস বাড়লে সাপ্লাই বেড়ে যাচ্ছে। অর্থাৎ একটা পজিটিভ রিলেশনশিপ আছে প্রাইসের সাথে সাপ্লাইয়ের। প্রাইস যদি বাড়ে সাপ্লাই বাড়ছে, তাই পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলছে আমরা বলতে পারি। তাই একটা পার্টিকুলার প্রাইস পয়েন্টেতে সাপ্লাই কিন্তু যতটা আছে, প্রাইস যদি একটু বাড়ে সাপ্লাইয়ের উপরে পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। তাই পজিটিভ রিলেশনশিপ আছে প্রাইসের সাথে সাপ্লাইয়ের। এখন বিষয়টা হলো যে ডিমান্ড আমরা আলাদা করে দেখছি, প্রাইস আলাদা করে দেখছি। একটা পার্টিকুলার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে যদি আমরা ডিমান্ড এন্ড সাপ্লাইকে একসাথে ফেলি, অর্থাৎ এইদিকে প্রাইস থাকছে, এইদিকে ডিমান্ড এন্ড সাপ্লাই থাকছে, তাহলে এই দুটো কার্ভ মিট করে যাবে এরকম ভাবে। যে পার্টিকুলার পয়েন্টটাতে কার্ভটা মিট করছে সেটাকে বলা হচ্ছে ই বা ইকুইলিব্রিয়াম বা সমতা, যেখানে সাম্য আছে, যেখানে সমতা আছে। এই পার্টিকুলার পয়েন্টটাতে, পার্টিকুলার প্রাইস পয়েন্টটাতে ডিমান্ড ইকুয়াল টু সাপ্লাই হয়। যদি ডিমান্ড গ্রেটার দেন সাপ্লাই হয় বা ডিমান্ড লেস দেন সাপ্লাই হয়, তাহলে এই দুটোই কিন্তু একটা মার্কেটে ইনইকুইলিব্রিয়াম আনবে বা একটা অসামঞ্জস্য আনবে। মানে যেমন এক্সামের ক্ষেত্রে যেটা হয়, ডিমান্ড অনেক বেশি ডব্লিউবিসিএস এর, সাপ্লাই যদি আমরা দেখি তার থেকে অনেক বেশি। অর্থাৎ এখানেতে কিন্তু সাপ্লাইটা বেশি ডিমান্ডের তুলনায়। তাতে কি হচ্ছে, সাপ্লাই যখন বেশি ডিমান্ডের তুলনায়, অর্থাৎ 100টা যদি সিট থাকে আর যদি 1 লাখ ছেলেমেয়ে পরীক্ষা দেয়, তাহলে আনএমপ্লয়মেন্ট হয়। অন দি আদার হ্যান্ড যদি আমরা দেখি যে ডিমান্ড যতটা তার থেকে সাপ্লাই কম, তাহলে স্কারসিটি হয়। তো যে কোনো মার্কেটে যদি ডিমান্ড গ্রেটার দেন সাপ্লাই হয়, ডিমান্ড যদি বেশি হয় সাপ্লাইয়ের তুলনায়, তাহলে কিন্তু স্কারসিটি হবে, অভাব হবে। অন দি আদার হ্যান্ড সারপ্লাস হবে যদি ডিমান্ড এর চেয়ে সাপ্লাই বেশি হয়, অর্থাৎ যতটা ডিমান্ড আছে তার থেকে বেশি সাপ্লাই, তাহলে সারপ্লাস। কিন্তু সেই মার্কেটটাই একটা বেস্ট মার্কেট যেখানেতে ইকুইলিব্রিয়াম পয়েন্টে মিট করে গেছে, অর্থাৎ একটা পার্টিকুলার প্রাইস পয়েন্টে ডিমান্ড ইকুয়াল টু সাপ্লাই হচ্ছে, ঠিক যতটা ডিমান্ড আছে ততটাই সাপ্লাই আছে। এটা বুঝবো কি করে আমরা যে কোন পার্টিকুলার পয়েন্টেতে, কোন পার্টিকুলার প্রাইস পয়েন্টেতে ডিমান্ড ইকুয়াল টু সাপ্লাই হয়, এটা আমরা কেউ বুঝতে পারবো না। এটা মার্কেট ইটসেলফ, অ্যাডাম স্মিথের কথা অনুযায়ী মার্কেট নিজেই বুঝতে পারে কোন পার্টিকুলার প্রাইস পয়েন্টটাতে ডিমান্ড ইকুয়াল টু সাপ্লাই হচ্ছে, এবং সেই পার্টিকুলার প্রাইস পয়েন্টটার দিকে মার্কেট কন্টিনিউয়াসলি আগাতে থাকে একটা ইকুইলিব্রিয়াম মেইনটেইন করার জন্য, যেখানে ডিমান্ড ইকুয়াল টু সাপ্লাই হবে। ইকোনমিক্স একটা সোশ্যাল সায়েন্স, যেখানেতে আমরা পড়ি ইকোনমিক ইন্টারাকশন, ইকোনমিক রিলেশনশিপ একটা মানুষের সাথে আরেকটা মানুষের। যেমন আমরা পলিটিক্যাল সায়েন্সে আমরা পড়ি পলিটিক্যাল রিলেশনশিপ অফ টু ইন্ডিভিজুয়ালস, সেরকমই আমরা ইকোনমিক্সে পড়ি ইকোনমিক রিলেশনশিপ বা ইকোনমিক ইন্টারাকশন অ্যামং পিপল। তো এইখানেতে সমস্ত রকম প্র্যাকটিক্যাল বিষয়বস্তুগুলো জড়িত। আমরা যে ডিমান্ডের কথা বলি, ডিমান্ডেতে কিন্তু প্রাইসের ইম্প্যাক্ট থাকে আমরা দেখতে পেলাম, এবং প্রাইসের ইম্প্যাক্ট সাপ্লাইয়ের ওপরেও আছে। এর বাইরেও কিছু ডিটারমিনেন্টস আছে যেগুলোর ওপর ভিত্তি করে কিন্তু ডিমান্ড আপ ডাউন করে। যেমন রিলেটেড প্রোডাক্ট কি কি আছে, মানে ফর এক্সাম্পল আমার কাছে ডিমান্ড আছে কোল্ড ড্রিঙ্কের মধ্যে, ধরা যাক কোকা কোলা। তো কোকা কোলা আমি খেতে চাইছি একটা পার্টিকুলার প্রাইসে, ফর এক্সাম্পল 10 টাকায়। এখন আমি দেখব রিলেটেড প্রোডাক্ট কি কি আছে। যদি দেখা যায় যে থামস আপ আছে, যদি দেখা যায় যে অন্য কোনো কোম্পানি আছে যেগুলো একই ধরনের অলমোস্ট প্রোডাক্ট তৈরি করছে এবং টেস্টের মধ্যে খুব একটা ভ্যারিয়েশন নেই, তাহলে যেটা কম দাম সেটাকে আমি চুজ করছি। তো এখানে কিন্তু প্রাইস একটা ইউনিট কমে গেলে কিন্তু ওটার উপরে, ওই ডিমান্ডের উপরে ইম্প্যাক্ট ফেলছে। অন দি আদার হ্যান্ড টেস্ট প্রেফারেন্সও একটা কিন্তু ডিটারমিনেন্ট, কারণ আমার যদি কোকা কোলার টেস্টটাই পছন্দ হয় এবং সেখানে যদি আমি খুব একটা ফ্লেক্সিবল না হই, অর্থাৎ ইলাস্টিসিটি অফ ডিমান্ড না দেখাই, তাহলে কিন্তু আমি অন্য কোনো কোল্ড ড্রিঙ্ক চুজ করবো না। কারণ প্রাইস কমলেও আমার ওপরে কিন্তু এইখানেতে এই আমার টেস্ট প্রেফারেন্সের উপরে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারছে না। অন দি আদার হ্যান্ড ইনকাম একটা বড় বিষয়। ইনকাম আমার কতটা আছে, অর্থাৎ ডিসপোজেবল ইনকাম আমার কতটা, কত টাকা আমি স্পেন্ড করতে পারবো, এটার উপরেও ডিপেন্ড করে ডিমান্ড আপ ডাউন করে। তাহলে যে সমস্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলো ইম্প্যাক্ট ফেলছে ডিমান্ডের উপরে, সেটা শুধুমাত্র কমোডিটিটার প্রাইস নয়, এর বাইরেও যেগুলো আছে সেটা হচ্ছে আমার সোশ্যাল কন্ডিশন, আমার ইনকাম, আমার টেস্ট প্রেফারেন্স, চেঞ্জ ইন সিজন, ঋতু পরিবর্তন, কারণ ডিমান্ড কমবে অটোমেটিক্যালি যখন শীতকাল আসবে, কোল্ড ড্রিঙ্কের ডিমান্ডের কথা আমি বলছি। এছাড়া এমার্জেন্সি সিচুয়েশন, এটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা ডিমান্ডের উপরে ইম্প্যাক্ট ফেলে। তো এই সমস্ত ফ্যাক্টরগুলোর ইনফ্লুয়েন্সের পরেও কিন্তু ডিমান্ড ল হচ্ছে প্রাইসের সাথে যেটা কানেকশন আমরা দেখতে পাচ্ছি সেটা নেগেটিভ বা ইনভার্স, অর্থাৎ প্রাইস বাড়লে ডিমান্ড কমবে। কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে যে সমস্ত ধরনের গুড অ্যান্ড সার্ভিসই কি এই পুরো থিওরিটাকে, অর্থাৎ এই সূত্রটাকে ফলো করে? উত্তর হবে না, এখানে এক্সেপশন আছে। এক্সেপশন যেমন গিফেন গুড,
গিফেন গুডস হচ্ছে এক্সেপশন টু ডিমান্ড কার্ভ বা ডিমান্ড ল, অর্থাৎ প্রাইস বাড়লে ডিমান্ড ল হচ্ছে প্রাইস বাড়লে ডিমান্ড কমবে, এই জিনিসটা কিন্তু গিফেন গুড ফলো করে না। গিফেন গুড যেটা করে সেটা হচ্ছে প্রাইস বাড়লে ডিমান্ড বাড়ে, আবার প্রাইস যখন কমছে ডিমান্ড কিন্তু কমবে। গিফেন গুড এটা ফলো করছে, যেটা হচ্ছে এক্সেপশন টু দ্য ডিমান্ড ল। গিফেন গুড কি? যদি আমরা গিফেন গুডের একটা সাধারণ ডেফিনিশনের কথা বলি, তাহলে গিফেন গুডস আর দোজ ইনফিরিয়ার গুডস। গিফেন গুড হচ্ছে কিছু ইনফিরিয়ার গুড যেগুলোর প্রাইস কমলে ডিমান্ড কমে যায়, কিন্তু এখানেতে বেশ কিছু কন্ডিশন ফলো করতে হয়। 1 নম্বর আমি যেটা উল্লেখ করলাম, ইনফিরিয়ার গুড হতে হবে। 2 নম্বর এমার্জেন্সি সিচুয়েশন থাকতে হবে। 3 নম্বর এসেনশিয়াল কমোডিটি হতে হবে। গিফেন গুডের মধ্যে পড়বে তখনই কোনো একটা বস্তু যখন সেটা ইনফিরিয়ার গুড হবে, এমার্জেন্সি সিচুয়েশনেতে ওই গুডটাকে নিয়ে আমরা আলোচনা করব, এবং সেটা একটা অবশ্যই এসেনশিয়াল কমোডিটি। ধরে নেওয়া যাক একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা গিফেন গুডকে লোকেট করার চেষ্টা করছি। আমরা ধান বা চাল নিয়ে আলোচনা করছি, তো চালের ওপরে প্রাইসের ইম্প্যাক্ট কি পড়ছে এবং সেটা গিফেন গুড হতে পারছে কিনা আমরা এটা দেখছি। কারণ চাল এসেনশিয়াল কমোডিটি, আমাদের এটা জরুরি খাওয়ার জন্য, তো এটাকে এমার্জেন্সি সিচুয়েশনে ফেলে আমরা দেখছি যুদ্ধকালীন পরিস্থিতিতে কি হয়। কোয়েশ্চেন হচ্ছে এটা কি ইনফিরিয়ার গুড? এখন ইনফিরিয়ার গুড জিনিসটা কি বুঝে নেওয়া দরকার আগে। ইনফিরিয়ার গুড হচ্ছে সেই সমস্ত জিনিসপত্রগুলো যেগুলো আমার কিন্তু কেনার ইচ্ছা নেই, তারপরেও আমি কিনছি ডিউ টু দ্য লো ইনকাম। আমি যে ইনকামটা করি সেটা যদি লো হয় এবং সেই ইনকামেতে আমি যদি ভালো জিনিস অ্যাফোর্ড করতে না পারি, আমি জেনে শুনে যখন একটা বস্তু কিনছি জাস্ট দাম কম বলে, জানি তার থেকে একটা বেটার জিনিস আছে মার্কেটে এবং সেটা বেশি দাম দিলে পাওয়া যাবে ভালো কোয়ালিটির, তখন আমি যেটা কিনছি সেটা কিন্তু সাইকোলজিক্যালি আমি স্বীকার করেই নিচ্ছি যে ওটা আমার জন্য ইনফিরিয়ার গুড। তো ইনফিরিয়ার গুড ম্যান টু ম্যান ভ্যারি করে, মানে আমার কাছে যেটা ইনফিরিয়ার গুড আরেকজনের কাছে সেটা না হতে পারে। ফর এক্সাম্পল, আমি ফুটপাথ থেকে একটা জামা কিনে পরি না, কারণ আমি মনে করি ওটা ইনফিরিয়ার গুড, কিন্তু একটা গরিব মানুষ কিন্তু পুজোতে ওই জামাটাই কিনে সে কিন্তু পড়ছে, ওটা কিন্তু ওর কাছে সুপিরিয়ার গুড। অন দি আদার হ্যান্ড আমি যে ড্রেসটা পরে আছি শাহরুখ খানের কাছে হয়তো এটা ইনফিরিয়ার গুড। তো এরকমই ব্যাপারটা। তো সেই কারণে ইনফিরিয়ার গুড ম্যান টু ম্যান ভ্যারি করে এবং সিচুয়েশনের ওপরে ডিপেন্ড করে। যখন ইনকাম বেড়ে যাওয়ার সাথে সাথে কোনো একটা জিনিস কেনার প্রবণতা কমে যাবে, এই কারণে যে আমি তার থেকে বেটার কোয়ালিটির জিনিস বেশি দাম দিয়ে অ্যাফোর্ড করতে পারবো, তখন আগের জিনিসটা ইনফিরিয়ার গুড হয়ে যায়। তো আমরা এখানেতে উদাহরণ হিসাবে ধরে নিচ্ছি 10 টাকা পার কেজি চাল আছে, 20 টাকা পার কেজি চাল আছে। ধরে নেওয়া যাক এই 2 ধরনের চাল আছে মার্কেটে, আমি 20 টাকা কেজি চালটা খেতাম। এমার্জেন্সি সিচুয়েশন হয়ে গেল যখন কিন্তু যুদ্ধ হয়ে গেল, এবং যুদ্ধ হওয়া মানে ওভারঅল ইকোনমিতে একটা ইম্প্যাক্ট পড়ে এবং ডিমান্ড বাড়তে থাকে, সাপ্লাই কমে যায়। তো এই ধরনের সিচুয়েশনেতে যখন ডিমান্ড বাড়ছে সাপ্লাই কমে যাচ্ছে, এটা বেস্ট কন্ডিশন যখন প্রাইস লেভেল বাড়ানো যায় বা প্রাইস বেড়ে যায়। তো ধরে নেওয়া যাক 10 টাকা কেজি চালটা হয়ে গেল 20 টাকা কেজি, আর 20 টাকা কেজি চালটা হয়ে গেল 30 টাকা কেজি, তাহলে 10 টাকা করে দাম বেড়ে গেল। আমি যখন এটা কিনছিলাম মধ্যবিত্ত মানুষ হিসাবে আমি বাজেট মেনটেন করার চেষ্টা করব, এবং যখন দেখবো এই ধরনের পরিস্থিতি যেখানেতে আমাকে হয়তো অনেক বেশি চাল কিনে রাখতে হবে, মজুত করে রাখতে হবে ফিউচারের জন্য, আমি কিন্তু 30 টাকা খরচা করে আমি যে চালটা কিনছিলাম 20 টাকার চাল সেটা কিনবো না। আমি বাজেট মেনটেন করার জন্য আমি 20 টাকাই খরচা করব করে 1 কেজি চাল কিনবো। তো 20 টাকা পার কেজি হিসাবে আমি যে চালটা কিনছি সেটা কিন্তু আমি আগে খেতাম না, সেটা কিন্তু আমার জন্য ইনফিরিয়ার গুড ছিল বলে খেতাম না, আমি কিন্তু এই চালটা খেতাম। অর্থাৎ আমার কাছে এইটা অপশন ছিল, তারপরেও আমি এটা চুজ করেছি কারণ এটা ইনফিরিয়ার গুড। এবং আমার যদি আমার যদি ইনকাম লেভেল বাড়ে কন্টিনিউয়াসলি, তখন কিন্তু আমি এই চালটার উপরের দিকে কিছু চাল আছে নাকি সেইটা আমি খোঁজার চেষ্টা করবো, কারণ এটাও তখন আমার কাছে ইনফিরিয়ার গুড হয়ে যাবে যদি আমি একটা থার্ড ক্যাটাগরি চাল খুঁজে পাই। এনিওয়েজ, এখানেতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি 20 টাকায় খরচা করছি করে কিন্তু আমি এই চালটা কিনতে পারছি না যেটা আমি কিনতাম, আমাকে কিনতে হচ্ছে এটা, জেনে শুনে আমি কিনছি, বেশি দাম দিয়ে কিনছি, কারণ এটা এমার্জেন্সি সিচুয়েশন এবং ওটা আমার কাছে ইনফিরিয়ার গুড। তাহলে ইনফিরিয়ার গুডের ক্রাইটেরিয়া ফুলফিল করলো, এমার্জেন্সি সিচুয়েশন হলো, যুদ্ধ হলো, এবং এসেনশিয়াল কমোডিটি চাল নিয়ে আমরা আলোচনা করছি, তখন আমি এই বস্তুটাকে বলতে পারি গিভেন গুড। এবং এইটার ক্ষেত্রে এই ডিমান্ডের ল মেনটেন হবে না, এটার প্রাইস যত বাড়বে ডিমান্ড তত বাড়বে।
আমি যখন দেখবো 20 টাকা বদলে 30 টাকা হয়ে গেছে এইটায়, আমি আরো বেশি কিনে রাখার চেষ্টা করব, এই ধরনের একটা ভয়েতে যে আমি হয়তো ফিউচারে আর কিনতে পারবো না। অন দি আদার হ্যান্ড আমি নয়, আমার মতো কয়েক হাজার বা কয়েক লাখ মানুষ হয়তো এই পার্টিকুলার চালটার উপরই বেশি ডিমান্ড দেখাবে, তার কারণ এটার প্রাইস বাড়ছে এবং ডিমান্ডও বাড়ছে। প্রাইস যখনই কমে যাবে এটার, তখন কিন্তু আমি জানি ওটা ইনফিরিয়র গুড, আমি ওটা আর কিন্তু কিনবো না, আমার ডিমান্ড কমে যাবে। তো প্রাইস বাড়বে, প্রাইস বাড়লে ডিমান্ড বাড়বে এবং প্রাইস কমলে ডিমান্ড কমবে। এমার্জেন্সি সিচুয়েশনেতে একটা এসেনশিয়াল কমোডিটি যদি সেটা ইনফিরিয়র গুড হয়, তবে সেটাকে আমরা গিফেন গুড বলি। রবার্ট গিফেনের নাম অনুযায়ী গিফেন গুডস কথাটা এসেছে। তো এই গিফেন গুড হচ্ছে কিন্তু একটা এক্সেপশন, যেটা কিন্তু ডিমান্ড ল মেনে চলে না। অন দি আদার হ্যান্ড আমাদের আরেকটা ধরনের বস্তু আছে, সেটাকে আমরা বলি ভ্যাবলেন গুড। ভ্যাবলেন গুড কিন্তু সোশ্যাল প্রেস্টিজের সাথে রিলেটেড, তো সেই কারণে এটার ক্ষেত্রেও কিন্তু লটা একটু ডিফারেন্ট হয়, অর্থাৎ এটাও কিন্তু ডিমান্ড ল মেনে চলবে না। ভ্যাবলেন গুডস হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ সোশ্যাল স্ট্যাটাস। সমাজে স্বীকৃতি দিচ্ছে, মর্যাদা দিচ্ছে, বা সমাজে আমাকে একটা রেকগনিশন দিচ্ছে কোনো একটা বস্তু যদি হয়, সেটা কিন্তু ভ্যাবলেন গুড। এটা সবসময় লাক্সারি আইটেম হয়, যেমন ল্যাম্বরগিনি কার, যেমন ডায়মন্ড। তো এটা আমাকে সমাজে একটা স্বীকৃতি দেবে, আলাদা একটা আইডেন্টিটি দেবে। আমার ক্ষেত্রে এই ল্যাম্বরগিনি কার বা একটা বিএমডব্লিউ বা একটা অডি গাড়ি ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি কিনবো যতক্ষণ পর্যন্ত এটার দাম বেশি। এটা সাধারণ অ্যাকচুয়ালি মধ্যবিত্ত আমাদের মতো মানুষদের জন্য নয়, এটা সেই সমস্ত উচ্চবৃত্ত শ্রেণীর মানুষদের জন্য যারা কিন্তু লাক্সারি আইটেমের ওপরে অনেক বেশি খরচা করে। মানে ফর এক্সাম্পল হয়তো আমাদের এখানেতে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সেই সমস্ত ধনী মানুষরা কিন্তু এই কারটা কিনবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এটার দাম কন্টিনিউয়াসলি বাড়ছে। অর্থাৎ প্রাইস যত বাড়বে এটার ডিমান্ড কিন্তু ততটাই বাড়বে। যে দুম করে অল্টোর দামেতে পাওয়া যায় ল্যাম্বরগিনি, হয়তো আমি কিনবো, হয়তো তোমরা কিনবে, কারণ ল্যাম্বরগিনি খুব কম দামে পাওয়া যাচ্ছে, কিন্তু সচিন তেন্ডুলকর হয়তো কিনবে না। তো তার কারণ হচ্ছে এটা আর সোশ্যাল প্রেস্টিজের সাথে অ্যাসোসিয়েটেড নেই, কারণ এটার দাম কমে গেছে। এটার দামটাই কিন্তু তোমাকে প্রেস্টিজ দেবে, তাই এটা কিন্তু দাম বাড়লেই ডিমান্ড বাড়ে, দাম কমলে ডিমান্ড কিন্তু কমে যায়। অর্থাৎ আমরা ডিমান্ড ল যেটা দেখেছি সেটা হচ্ছে প্রাইস যদি বাড়ে ডিমান্ড কিন্তু কমে, এই জিনিসটা হচ্ছে না, অর্থাৎ ডিমান্ড ল ফলো করছে না ভেবলেন গুডও। তো আরেকটা এক্সেপশন হয়ে গেল ভেবলেন গুড, যেটা ডিমান্ড ল ফলো করে। 3, 2, 1 স্টার্ট। গিফেন গুডস এবং যে ভেবলেন গুডস এর কথা বললাম, এটা ছাড়া আরেক ধরনের গুড হয়, সেটাকে বলা হয় রিলেটেড গুডস। রিলেটেড গুডস এর মধ্যে দু ধরনের জিনিস পড়ছে, একটা হচ্ছে সাবস্টিটিউট আর একটা হচ্ছে কমপ্লিমেন্টারি। সাবস্টিটিউট গুডস এন্ড কমপ্লিমেন্টারি গুডস। সাবস্টিটিউট মানে একটা অন্যটার সাবস্টিটিউট, যখন যেরকম টি অ্যান্ড কফি, এই দুটোর মধ্যে আমাদের চা অথবা কফি যে কোনো একটা হলেই চলে যায়, মানে চাও লাগবে কফিও লাগবে এরকম জিনিস হয় না চট করে। কমপ্লিমেন্টারি গুডস হচ্ছে একটা অন্যটাকে কমপ্লিমেন্ট করছে, সাপোর্ট করছে, যেমন কারের সাথে ফিউয়েল, অর্থাৎ পেট্রোল বা ডিজেল লাগবে গাড়ি থাকলে, অর্থাৎ পেট্রোল ডিজেল ছাড়া গাড়ি চালানোটা যাবে না, এটা ছাড়া অন্যটা করা মুশকিল। অন দি আদার হ্যান্ড একটা ছাড়া অন্যটা করা যায়। এই জন্য এই দুটো জিনিসের ক্ষেত্রে ডিমান্ড যদি আমরা দেখি, ডিমান্ডের ওপরে কিন্তু অনেক ধরনের মানে অন্যটার প্রাইসের ইম্প্যাক্ট কিন্তু অনেকটা আলাদা এই দুটোর ক্ষেত্রেই। দুটোর ক্ষেত্রে গ্রাফ যদি আমরা দেখি তাহলে গ্রাফটা এরকম হবে। চা, এখানে যদি আমরা প্রাইস অফ কফি রাখি আর ডিমান্ড অফ টি রাখি, তাহলে গ্রাফটা এরকম হবে যে যদি প্রাইস বাড়ে কফির, তাহলে কিন্তু চায়ের ডিমান্ডের ওপরে সেটা এরকম ইম্প্যাক্ট ফেলবে। যদি একটা পার্টিকুলার প্রাইস পয়েন্টে দেখি তাহলে ডিমান্ড অফ টি এতটা, যদি প্রাইস বাড়ে কফির তাহলে কিন্তু চায়ের ডিমান্ড বেড়ে যাচ্ছে, অর্থাৎ প্রাইস বাড়লে ডিমান্ড বাড়ছে এখানেতে। অন দি আদার হ্যান্ড আমরা যদি এখানে দেখি গ্রাফটা এরকম হবে, অর্থাৎ এখানে যদি আমরা প্রাইস অফ পেট্রোল রাখি আর এখানে ডিমান্ড অফ কার রাখি, তাহলে এই পার্টিকুলার প্রাইস পয়েন্টে এতটা ডিমান্ড দেখাচ্ছে কার, যখন পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে গাড়ির সেল কিন্তু কমছে, অর্থাৎ ডিমান্ড কমে যাচ্ছে। অর্থাৎ প্রাইস যদি বেড়ে যায় এখানেতে ডিমান্ড কমে যাবে।
এই ধরনের ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। এখানেতে রিলেশনশিপটা আলাদা প্রাইসের সাথে ডিমান্ডের, এখানে রিলেশনশিপ আলাদা প্রাইসের সাথে ডিমান্ডের। অর্থাৎ প্রাইস বাড়লে ডিমান্ড কমে যাওয়ার কথা ডিমান্ডের ল অনুযায়ী, এখানে সেটা হচ্ছে না। তাহলে সাবস্টিটিউট গুডকেও আমরা বলতে পারি একটা এক্সেপশন টু ডিমান্ড ল, কারণ এখানেতে প্রাইস বাড়লে ডিমান্ড বাড়ছে। এবং গ্রাফটা দেখেই আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ডিমান্ড কার্ভ, এটা সাপ্লাই কার্ভ। তো এটা সাপ্লাই কার্ভকে ফলো করছে, এটা কিন্তু ডিমান্ড কার্ভ ফলো করছে। তো ডিমান্ড লকে মেনে চলছে কমপ্লিমেন্টারি গুড। তাহলে এক্সেপশন বলতে আমরা সাবস্টিটিউট গুডস কেও বলতে পারি, যেটা রিলেটেড গুডের মধ্যে পড়ছে।